বর্তমানে আমরা যে মসজিদটিতে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় পোড়ামাটি দিয়ে তৈরি করা কোনো মসজিদ। কিন্তু মসজিদটি অসম্পূর্ণ, উপরের সিলিংটা ভেঙে গিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে। পরবর্তীতে এটা কিন্তু আর সংস্কার করা হয় নাই বা সংরক্ষণও করা হয়নি, যার কারণে এটা এইভাবেই পড়ে রয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা একেবারে ভারতের সীমানার কাছে, মানে এখান থেকে কয়েক কদম গেলেই ভারতের সীমানা। অনেকেই এটা জানে না এবং এখানে আসেও না। তবে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল মসজিদ হচ্ছে এই দারাজবাড়ি মসজিদ। ঘুরে ঘুরে দেখছি এই দারাজবাড়ি মসজিদ, এবং আসলে যতই এই ধরনের পুরাকীর্তি দেখি আসলে নিজের কাছে অন্যরকম লাগে যে এই সৃষ্টিগুলো আসলে তারা কিভাবে করেছে। আসলে এত সুন্দর নকশা বা এত সুন্দর ডিজাইন ওই সময় আসলে কিভাবে তারা করতে পেরেছে। আমি বর্তমানে যে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা প্রায় 550 বছর পুরনো, কিন্তু মাটির নিচ থেকে এই মসজিদটি কিভাবে এসেছে সেটা অনেকেরই অজানা। হ্যাঁ, সেই জিনিসগুলোই কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আবার অটোতে চড়েছি, এখন এই অটোতে করে আমরা চলে যাব দারাজবাড়ি মসজিদে। এটা একটা ভগ্ন দশায় পড়ে থাকা মসজিদ, কিন্তু ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। বর্তমানে আমরা আর একটা ভারতের স্থলবন্দরের পথ ধরে ছুটে চলছি। এই রাস্তার শেষ মাথায় রয়েছে একটা পোর্ট, যেখান থেকে ভারতীয় পণ্য সামগ্রী আমাদের দেশে প্রবেশ করে। আর এই পোর্টের নাম হচ্ছে সোনা মসজিদ পোর্ট। আর দেখতে দেখতে আমরা একেবারে বর্ডারের সীমানে চলে এসেছি। আর এখানে স্তূপ করে রাখা ব্ল্যাক স্টোন, কালো পাথর, এগুলো সবই ভারত থেকে আসে। মূলত এখানে হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটা স্থলবন্দর। দুই পাশে অসংখ্য কালো পাথর, এগুলো সবই ভারত থেকে এসেছে। বিভিন্ন সাইজের, 3 ফুট ডাউন, 1 ফিট ডাউন, বিভিন্ন রকমের সাইজের রয়েছে। এগুলো সারা বাংলাদেশে চলে যাবে এবং রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। আমি জানতাম শুধু পঞ্চগড়েই পাথর আসে, এখন দেখতেছি এখানেও অনেক পাথর আসে। আসলে বাংলাদেশের যতগুলো স্থলবন্দর রয়েছে সব জায়গা থেকেই টুকটাক অল্প বিস্তর পাথর ঢোকে বাংলাদেশে। এই যে দেখেন সমস্ত বাংলাদেশি ট্রাক, আর ওই দিক থেকে আসছে ভারতীয় ট্রাক একের পর এক। এগুলোর আকার আলাদা, টাটা কোম্পানির। এই ট্রাকগুলো এখানে মাল খালাস করবে, তারপরে এখান থেকে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। একটু সামনে হচ্ছে বর্ডার, আর এই বর্ডারের এখানে আমরা আর যাবো না, আমরা এই বাম দিকের রাস্তায় ঢুকে যাবো। এই বাম দিকের রাস্তা দিয়ে দারাজবাড়ি মসজিদটা আমরা দেখব। এখানেও বাগান থেকে আম নিয়ে আসা হয়েছে। দুই পাশে প্রচুর পাথরের স্তূপ, এগুলো সবই ভারত থেকে এসেছে। ব্ল্যাক স্টোন, কালো পাথর। ভারত থেকে আসা ট্রাক কিন্তু বাংলাদেশের ভেতরে যায় না, এখানে পণ্য খালাস করে, শুধুমাত্র পণ্য খালাস করে আবার ভারতে ফেরত যায়। আর বাংলাদেশের যেসব ট্রাক রয়েছে এগুলোতে করেই কিন্তু দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। ওই যে দেখেন স্তূপের ট্রাক থেকে পণ্য খালাস করা হচ্ছে। এভাবেই ট্রাকে মাল লোড করা হয়। আমাদেরকে মূলত এই রাস্তা ধরে কিছুটা পথ হেঁটে যেতে হবে। ওখান থেকে হাতের ডান দিকে একটা আমবাগান রয়েছে, আমবাগানের পরেই হচ্ছে সেই দারাজবাড়ি মসজিদ। আমরা চাপাইয়ের বিখ্যাত আম বাগানে চলে এসেছি। এখানে জায়গায় জায়গায় আম ধরেছে গাছে, এই আমগুলোই বিক্রি করা হয় বাজারে। অসাধারণ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রচুর আম গাছ, কিন্তু কেউ আম ছিঁড়ে চুরি করে নিয়ে যায় না, কারণ যখন সবার ঘরে একই জিনিস থাকে তখন কেউ কারো জিনিস চুরি করে না। অভাবে স্বভাব নষ্ট হয়। বাংলাদেশের যতগুলো বড় বড় আম বাগান রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় আমের বাগানগুলো এই চাপাই নবাবগঞ্জেই অবস্থিত। আর আশ্চর্যের বিষয় হলো চাপাই নবাবগঞ্জের একেবারে সীমান্তের কাছাকাছি রয়েছে বিস্ময়কর একটা মসজিদ। একসময় চাপাই নবাবগঞ্জের ঘন আম বাগানের ভেতরে এটাকে অনেকেই উঁচু পাহাড় ভেবে ভুল করতেন, কিন্তু পরবর্তীতে এখান থেকেই প্রত্নতত্ত্ববিদরা খুঁজে বের করলেন বিস্ময়কর একটা মসজিদ। এই কারণে লোকমুখে এই জায়গাটাকে ভুতুরে মসজিদ হিসাবেও অবহিত করা হয়। চাপাইতে আম বাগানগুলো এতই বড় যে আপনি হারিয়ে যাবেন, এবং রাতের বেলা আপনি যখন হাঁটবেন ভেতর দিয়ে একটা ভুতুরে পরিবেশের মতো লাগবে। আপনার কাছে মনে হবে আপনি গহীন জঙ্গলে আছেন, কিন্তু এগুলো আসলে মানুষের আম বাগান। যেমন দেখেন আমার সামনে যে আম বাগান, এটা দেখে আপনার কাছে মনেই হবে না যে এগুলো আম গাছ, মনে হবে যেন বড় বড় রেন্ট্রি গাছ, শুধু ডালগুলো একটু নিচ থেকে উঠেছে। এই যা
আর অবশেষে আম বাগানটা পার হওয়ার পরই আমরা সেই মসজিদের দেখা পেলাম, বিখ্যাত দারাজবাড়ি মসজিদ। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে একটা ইতিহাস পরিচিতি সাইনবোর্ড রয়েছে এখানে। সীমান্তের একেবারে পাশে ছোট সোনা মসজিদের স্থলবন্দরের একদম পাশেই মহানন্দা নদীর পার ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দূরে বাংলাদেশের রাইফেলসের সীমান্ত তল্লাশি ঘাঁটির অদূরে অবস্থিত। এক সময় এই মসজিদটি বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। এরপরে প্রত্নতত্ত্ববিদগণ এই মসজিদটি খুঁড়ে বের করেন, আর এই খনন কার্য চালাতে গিয়ে মসজিদের উপরের ছাদ কিন্তু তারা আর রক্ষা করতে পারেননি, যার কারণে এই মসজিদটিকে বর্তমানে আমরা ছাদবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখি। আর পুরো স্ট্রাকচারটা যে মাটির নিচ থেকে উঠানো হয়েছে তা কিন্তু এই যে ধ্বংসাবশেষ দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখেন জায়গায় জায়গায় কিন্তু এখনো ক্ষত চিহ্ন রয়ে গিয়েছে। আসলে পূর্বের স্ট্রাকচারটা আর একেবারে পুরোপুরিভাবে পাওয়া যায়নি, তারপরে যতটুকু পারা গিয়েছে ততটুকু তারা বের করেছে। আশেপাশে অনেকগুলো বেলে পাথরের খণ্ড পড়ে রয়েছে, এগুলো কিন্তু ওই সিলিং যখন খনন করা হয়েছিল তখন এগুলো পাওয়া গিয়েছিল, এগুলো এভাবেই রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মসজিদের সামনের অংশ, এটা কিন্তু আরও বেশি সুন্দর, খুবই চমৎকার। আর এখানকার নকশা অসাধারণ, অনেকটা বাঘা মসজিদের সাথে এই নকশার মিল রয়েছে, উপরের নকশাগুলো। আবার কিছুটা ছোট সোনা মসজিদের নকশার সাথে মিল রয়েছে। পুরো জিনিসটা কিন্তু পোড়ামাটির ফলক দিয়ে তৈরি করা হয়েছে। বর্তমানে আমরা যে মসজিদটিতে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় পোড়ামাটি দিয়ে তৈরি করা কোনো মসজিদ, কিন্তু মসজিদটি অসম্পূর্ণ, উপরের সিলিংটা ভেঙে গিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে। পরবর্তীতে এটা কিন্তু আর সংস্কার করা হয় নাই বা সংরক্ষণ করা হয়নি, যার কারণে এটা এভাবেই পড়ে রয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা একেবারে ভারতের সীমানার কাছে, মানে এখান থেকে কয়েক কদম গেলেই ভারতের সীমানা। অনেকেই এটা জানে না এবং এখানে আসেও না, তবে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল মসজিদ হচ্ছে এই দারাজবাড়ি মসজিদ। মসজিদের অনেকগুলো প্রবেশপথ রয়েছে, যার ভেতরে যে কোনো একটা দিয়ে আপনারা এই চমৎকার মসজিদে প্রবেশ করতে পারবেন। আর প্রবেশের পরেই আপনাদের চোখে পড়বে অসাধারণ সমস্ত কারুকার্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইগুলো ছিল মেহরাব, আজও ভাঙাচুরা অবস্থায় পড়ে রয়েছে সেই মেহরাব। আর উপরের চমৎকার কারুকাজ ইটের। মসজিদটা বিশাল আকারের, আসলে কতগুলো গম্বুজ ছিল কি ছিল এগুলো কিছুই জানা যাচ্ছে না এখন, তবে মূল স্ট্রাকচার কিন্তু সবই হচ্ছে এই যে দেখেন বেলে পাথরের, মানে কলামগুলো বেলে পাথরের ছিল, এগুলো এখন এইভাবেই পড়ে রয়েছে। আর মেহরাব ছিল অনেকগুলো, এই যে দেখেন এইদিকে 3টা মেহরাব, ওইখানে 3টা মেহরাব, আবার ওই পাশেও 3টা মেহরাব রয়েছে। আর প্রতিটা মেহরাবই কিন্তু খুবই চমৎকার নকশা করা, অসাধারণ স্থাপত্য শিল্প, এক কথায় অসাধারণ। প্রচুর খোলামেলা মসজিদ ছিল, চারপাশে বের হওয়ার জায়গা, মাঝখানে আলাদা থাম ছিল এবং থামগুলো বেশ বড় বড়, খুবই অসাধারণ করে এটা তৈরি করা হয়েছে, এক কথায় অসাধারণ। জায়গায় জায়গায় যে পাথর রয়েছে এগুলো মূল স্তম্ভ ছিল, এগুলো সব ধ্বংসপ্রাপ্ত, বর্তমানে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঝখানের বেদিগুলো, এগুলো আসলে বেদি নয়, এগুলো কিন্তু বেদির মতো করে রাখা হয়েছে। আসলে এই জিনিসগুলো একটা মুসলিম নিদর্শন হিসাবে রাখাটা ঠিক না, কারণ অনেকে বেদি ভাবতে পারে, কিন্তু এটা আসলে ওই কলামের অংশ ছিল যেগুলো এখানে ফেলে রাখা হয়েছে। এই পাশের নকশা আবার টোটালি আলাদা, ব্রিক স্ট্রাকচার। মূলত দেয়ালগুলো কয়েক স্তরের ইট দিয়ে তৈরি করা হয়েছিল, আর এই জায়গার ইটগুলো দেখতে এরকম হওয়ার কারণ হচ্ছে মূলত এর উপরেও একটা ইটের লেয়ার ছিল, যেটা এটা খনন কার্যের সময় ভেঙে গিয়েছে, যার কারণে আমরা মূলত এখানকার দ্বিতীয় স্তরের ইটগুলোই দেখতে পাচ্ছি। এখানে দেখেন জায়গায় জায়গায় মূল কলামের অংশ কিন্তু ভেঙে গিয়েছে, এগুলো আর সংস্কার করা হয়নি।
আর এই উপরের লেয়ার যেটা সৌন্দর্যমণ্ডিত জায়গা, এগুলো ভেঙে কিন্তু ভিতরের লেয়ার অনেক জায়গায় বের হয়ে গিয়েছে। আসলে এই দেয়ালগুলো কিন্তু প্রচুর পুরু, মানে এক কথায় বলতে গেলে বিশাল। মানে কয় ফিট হবে আমি আসলে গুনে বলি, 1 2 3 4 5 6 7। আর এই যে দেখেন ইটের সাইজগুলো, এটা দেখে বোঝা যাচ্ছে সেই সুলতানি আমলের বা মোগল আমলের নকশা। ওই সময় যে ইটগুলো ব্যবহার করা হতো ওগুলো কিন্তু খুব ছোট ছোট ইট, চমৎকার মেহরাব। এই হচ্ছে বেলে পাথরের স্ট্রাকচার, মূলত মূল স্তম্ভ বা স্ট্রাকচারটা বেলে পাথরেরই ছিল। পরবর্তীতে এগুলো সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, উপরের সিলিং পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমানে এখানে জায়গায় জায়গায় ঘাস গজিয়ে গিয়েছে এবং সরকারের তরফ থেকেও এর সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার মতে আর একটু যদি সংস্কার করতো, সরকার যদি এদিকে দেখভাল করতো, তাহলে জিনিসটা আরও সুন্দর হতো এবং পর্যটকের আনাগোনা বাড়ানোর জন্য এটার একটু প্রচারণার দরকার রয়েছে। আসলে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো যদি আমরা না জানি যে আমরা আসলে কোন জাতি থেকে এসেছি, কোথা থেকে এসেছি, এটা না জানলে আমরা ভবিষ্যতে নিজেদেরকে উন্নতি কিভাবে করব। কত জৌলসপূর্ণ ছিল আমাদের অতীত, সেই অতীত থেকে আজকে আমরা একটা কুঁড়ে জাতিতে পরিণত হয়েছি। এই জন্য অতীত জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতীত জানলেই কিন্তু ভবিষ্যতে উন্নতি করা যায়। এখানে একাধিক গম্বুজ ছিল, ধারণা করা যায় যে এই যে প্রত্যেকটা জায়গায় গম্বুজ ছিল, 1টা 2টা 3টা, মানে এদিকে 3টা এদিকে 3টা, মানে এখানে 6টা গম্বুজ মোটামুটি আন্দাজ করে বলি, কারণ প্রতিটা পিলারের সাথে কিন্তু একটা করে গম্বুজ, মানে এখানে একটা পিলার ছিল মাঝখানে, এই যে ছাদবিহীন ভাবে কিন্তু গম্বুজ দিয়ে তৈরি করা হতো তৎকালীন সময়ের যত স্ট্রাকচার রয়েছে। তো সেই হিসাবে এখানে 6টা আর ওই পাশেও 6টা, মানে 12টা, আর এই মাঝখানে 3টা, তাহলে সর্বমোট এখানে গম্বুজ ধারণা করছি 15টা গম্বুজ ছিল। এক কথায় বলতে গেলে এটাও কিন্তু ওই ছোট সোনা মসজিদের মতো 15 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, এবং মাঝখানের যে জায়গাগুলো ছিল এখানে কিন্তু গম্বুজ না, সম্ভবত চতুর্ভুজ আকৃতির কোনো গম্বুজ ছিল। অনেকটা ছোট সোনা মসজিদ আদলেই তৈরি করা, কিন্তু ছোট সোনা মসজিদ কিন্তু পরবর্তীতে তৈরি করা হয়েছে। আর এইটা ছিল তৎকালীন সময়ের জ্ঞান বিজ্ঞান চর্চা, মক্তব, মাদ্রাসা, একাধারে মসজিদ, মানে একটা ইসলামিক প্রাণ কেন্দ্র। এখান থেকেই এই অঞ্চলের অনেক মানুষ ইসলাম ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়েছে, এবং সুলতানির পরে মোগলরা এসেও কিন্তু এই অঞ্চলে অনেক ইসলাম প্রচার করেছে, এবং তাদের কল্যাণেই বর্তমানের এই অঞ্চলগুলোতে অনেক মুসলমান অধিবাসী রয়েছে এবং ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। ঘুরে ঘুরে দেখছি এই দারাজবাড়ি মসজিদ, এবং আসলে যতই এই ধরনের পুরাকীর্তি দেখি আসলে নিজের কাছে অন্যরকম লাগে যে এই সৃষ্টিগুলো আসলে তারা কিভাবে করেছে। আসলে এত সুন্দর নকশা বা এত সুন্দর ডিজাইন ওই সময় আসলে কিভাবে তারা করতে পেরেছে, এটা আসলে অনেক বড় একটা বিষয়, যা আসলে যারা ইয়াং জেনারেশন তাদেরকে উজ্জীবিত করে আসলে এই ধরনের কাজ দেখার জন্য। সো সবার উদ্দেশ্যে বলতে চাই যে এই যে দারাজবাড়ি মসজিদটি, যেটা চাঁপাইনবাবগঞ্জ জেলায়, এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসে এই মসজিদটি দেখার, এর কারুকাজ বা এর যে স্ট্রাকচার সব কিছু মিলে একটা ভিন্ন রকম একটা অবশ্যই ফ্লেভার পাবেন। মধ্যযুগীয় প্রাচীন স্থাপত্য শৈলীর নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে আমার পেছনে যে মসজিদটা রয়েছে সেটা দারাজবাড়ি মসজিদ। এটা সুলতানি আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। ধারণা করা হয় এটা 1479 থেকে 80-র ভেতরে নির্মাণ করা হয়েছিল, এবং শামসুদ্দিন ইউসুফ শাহের নির্দেশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। সুলতানি আমলের এই মসজিদটি তৎকালীন সময় ছিল এখানকার ইসলামের একটা প্রাণকেন্দ্র। বলতে গেলে এখান থেকেই মক্তব প্রথাটা চালু হয়েছিল। শুরুতে এই মসজিদের নাম ছিল পিরোজপুর জমে মসজিদ, পরবর্তীতে এটার নামকরণ করা হয় দারাজবাড়ি। দারাস মূলত ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে শিক্ষা, আর বাড়ি শব্দের অর্থ হচ্ছে স্থান।
ওই হিসাবে এই জায়গাটার নাম ছিল দারাজবাড়ি, আর বর্তমানে ওই নামেই পরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, একসময় এটা একটা পাহাড়ের মতো স্তূপকায় আকৃতির বিশাল এলাকা ছিল। অনেকে ভাবতো এটা একটা পাহাড়, কিন্তু পরবর্তীতে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট গবেষণা করে এবং খনন করে এই জায়গাটা পুনরুদ্ধার করে এবং তারা এই মসজিদটি আবিষ্কার করে। তবে এর ছাদের অংশগুলো কিন্তু ভেঙে গিয়েছে। আপনাদেরকে ভেতর থেকে দেখাই, এই যে দেখেন পুরো ছাদটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যখন এটা খনন করে উদ্ধার করা হয়, পুনরুদ্ধার করা হয়, তখন এই ছাদের অংশটা আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি, আসলে ভেঙে গিয়েছিল। ছাদটা যখন খনন করেছিল, ছাদও খনন করে ফেলেছিল, ওইখান থেকেই মাটি সরিয়ে সরিয়ে আসলে এটা বের করা হয়েছে। এই কারণেই এই ছাদের অংশগুলো ক্ষয়ে গিয়েছে। বাট এটা যে কত সুন্দর ছিল এবং স্থাপত্য শৈলীর কত অন্যতম একটা আকর্ষণ ছিল, সেটা এর ডিজাইন দেখলেই বোঝা যায়। এই রকমের স্থাপনা আমার মনে হয় না বাংলাদেশে আমি দ্বিতীয়টি কোথাও দেখেছি। আসলে সুলতানি আমলের স্ট্রাকচার এক রকমের ছিল, মোগল আমলের স্ট্রাকচার আর এক রকমের ছিল, আর তারই একটা সুলতানি আমলের রত্ন হচ্ছে এই দারাজবাড়ি মসজিদ। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত দারাজবাড়ি মসজিদ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আর চাঁপাইনবাবগঞ্জে আপনাদের সাথে দেখা হবে না। আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।